খেলো না যে? বাসি হয়ে গিয়েছে। তৌসিফ কপাল কুঁচকালো, নাকের সামনে নিয়ে শুকলো, দেখলো না। ভালোই তো। তৌসিফ জানালো, ইটস টোটালি ফেরেশানি বুয়ার হাতে রেঁধেছে। টকটক লাগে কেন তাহলে? তৌসিফ এক চামচ মুখে দিল, বলল, কোথায়? ঠিক আছে। ও আচ্ছা। তৌসিফ এবার যেন বেশ অবাক হলো। এত সহজে মেনে নিল? এত সহজ তো তার পৌষরাত না। তবে কি ওর মুড সুইং হচ্ছে? তৌসিফ ওর গা ঘেঁষে বসলো, গালে হাত রেখে বলল, অন্য কিছু খাবে? কি খাবো? যা মন চায় তা বলো। পৌষ কিছুক্ষণ ভাবলো, ভাবতে ভাবতেই ঝিমাতে লাগলো। তৌসিফের কাঁধে মাথা এলিয়ে দিয়ে চুপ করে রইতেই তৌসিফ ওর মাথায় হাত রাখে। মেয়েটা এত শান্ত হলো কেন? তৌসিফ কখনোই চায়নি পৌষ শান্ত হোক। তার ঘরময় ছড়িয়ে থাকা এক শান্তি এই পৌষ। সে চুপ করে গেলে কিভাবে হবে? তৌসিফ সাইডে এসেছে কাজে। ঘড়িতে এখন ঠিক 3:02। বারবার হাত ঘড়ি দেখছে তৌসিফ। ইমু বিষয়টা লক্ষ্য করলো। ফাইল গুছিয়ে জিজ্ঞাসা করলো, স্যার কোনো সমস্যা? হ্যাঁ। ইমু হকচকালো, বলল, কোন ফাইলে? আমি দুবার চেক করেছিলাম, বাফারিং টাইম তো আছে, আমি আবারও দেখব একবার। তৌসিফ কপাল কুচকালো। ইমু ভ্যাবাচাকা খেয়ে গেল, বুঝলো না সে কি ভুল হলো। তৌসিফ পানির বোতলটা হাতে নিয়ে ঢকঢক করে পানি গলায় ঢাললো। ফোনটা হাতে নিয়ে বলল, সময় দেখেছো? 3:03 বাজে। বাসায় থাকা দরকার ছিল আমার এখন। তোমার ম্যাডাম একা আছে। এমনিতেই আজকাল চুপচাপ থাকে। না জানি কপালে কি আছে আমার। বলেই তৌসিফ ফোঁস করে শ্বাস ফেলল। ইমু কোনো কথা ব্যক্ত করার অবস্থায় নেই। স্যার কখনোই এভাবে কথা বলে না। বউ নিয়ে কথা তো দূরের বিষয়, সেখানে বউ নিয়ে চিন্তা করছে ইমুর কাছে। ইমুর কষ্ট লাগলো। সে তৌসিফকে দেখেছে বিভিন্ন ধাপে, ভাঙলেও মচকায় না তৌসিফ। শক্ত ধাতুর মনে হয় তাকে। কিন্তু এবার তার ভাব ভিন্ন। হয়তো সে বদলাচ্ছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল। সেখানে তৌসিফের পরিবর্তন তার চোখে পড়ছে। তৌসিফ দুপুরেও খেলো না। আজ পৌষের শেষ পরীক্ষা, সেমিস্টার গ্যাপ থাকবে এখন। তৌসিফ লক্ষ্য করে দেখেছে এই একটা মাস মেয়েটা পড়ায় মন দিয়েছিল। প্রথম পরীক্ষা খারাপ হয় নাকি অন্য কোনো কারণ তা তৌসিফ বুঝতে পারে না। তৌসিফ বাসায় ঢুকলে তার বই হাতছাড়া হয়েছে। এর মধ্যে অবশ্য নতুন এক বুয়া রেখেছে তৌসিফ। তার কাজ শুধু পৌষের খেয়াল রাখা। যদিও পৌষ মতবিরোধ করেছে, তার পছন্দ হচ্ছে না কেউ সারাক্ষণ চোখে চোখে রাখুক তাকে। তৌসিফ শোনেনি। পৌষ কি জানে তাকে তৌসিফ এমনিতেও চোখে চোখে রাখে? বাসার রাস্তায় না গিয়ে তৌসিফ সোজা গেল ডাক্তারের কাছে। ডাক্তারটা ভালো অবশ্য। 2 দিন পর পরই তৌসিফ ছুটে আসে। নানান রং বেরঙের প্রশ্ন তার। পৌষ নতুন কোনো আচরণ করলেই তার ছুট হয় হাসপাতালে। ডাক্তার বিরক্ত হন না, বরং মুচকি হাসেন প্রতিবার। এবারও তৌসিফের প্রশ্নে তিনি মৃদু হাসলেন, বললেন, তুমি কি চাচ্ছ তোমার বউ চিৎকার চেঁচামেচি করুক? তৌসিফ যেন চমকে ওঠে। হ্যাঁ, এটাই। হয়তো ও এটাই চাইছে। তৌসিফ শুক্রে শুক্রে 8 দিন পৌষ থমথমে মুখ করে থাকে। নামমাত্র কথা তার। তৌসিফ ওইদিকে শ্রেয়াকে দিয়ে ফোন দেওয়ালো। পৌষ হু হা বলে রেখে দিল। সে নাকি ঘুমাবে, অথচ তৌসিফ দেখলো মিনুর সাথে বসে আছে। বাড়িতে গেলেও কথা নেই। আগের মতো হইচই করে না। জ্বালাতন তো দূরের কথা, দুষ্টুমির দও করছে না ও। এমন কেন হবে? কে বলেছে ওকে ম্যাচিউর হতে? তৌসিফ বলেছে? তৌসিফ কি পাগল? তার তোতা পাখি চুপ। তৌসিফের তো মনে হয় তার দুনিয়ায় স্তব্ধ হয়ে আছে। কেন সে চুপ থাকবে? সে তো তোতা পাখি, পাখির বুলি কেন থামবে? ডাক্তারের কাছে আজ আসার কারণই হলো দিন দিন পৌষ চুপ করে যাচ্ছে। গত 3 দিনও ঠিকমতো 30টা শব্দ বলেছে কিনা সন্দেহ। ডাক্তার তৌসিফের দিকে তাকালো। এত সুন্দর উঁচা লম্বা সিনা টানটান পুরুষটার চেহারায় চিন্তার ছাপ। সে যে সত্যি কতটা মানসিকভাবে চিন্তিত তা বলার অবকাশ রাখে না। তপ্ত শ্বাস ফেলে ডাক্তার বললেন, তৌসিফ, কয় মাস চলছে? 5 মাস 2 দিন। বাহ, ঘন্টাও গুনো নাকি? যদি ওই দিন সন্ধ্যা ধরি তাহলে 5 মাস 2 দিন 29 ঘন্টা। ডাক্তারের এবার সত্যিই মায়া হলো। লোকটা উদ্গ্রীব হয়ে আছে, চোখে মুখে প্রশ্ন ছড়িয়ে ছিটিয়ে। ডাক্তার বলল, আমি তোমার কথা বুঝতে পারছি তৌসিফ। চুপচাপ হয়েছে, এটা তেমন কোনো ফ্যাক্ট না। একদমই কথা বলছে না। ওর চালচলন দেখেই বুঝছি ইচ্ছা করে করছে। ঝগড়া হয়েছে? না, ওর সাথে আমার ঝগড়া হয় না। বেবি প্ল্যান ছিল না? ছিল। আমি খুব করে চাইতাম। আমার চাও দেখে ও নিজেও চাইতো। তাহলে শোনো মনোযোগ দিয়ে। এখানে ও দুটো কারণে হয়তো চুপ আছে। কারণ দুটো খুবই ছোট এবং স্বাভাবিক। এক হলো নতুন মা হচ্ছে, এই প্রথম। শারীরিক মানসিক পরিবর্তনগুলো মানাতে পারছে না। দুটো বাচ্চা ক্যারি করছে, ও যথেষ্ট পারফেক্ট এর জন্য। এই যে প্রথম মা হচ্ছে, এটা হয়তো রিয়েলাইজ করতে ওর টাইম লাগছে।
নিজের ভেতরের অস্তিত্বটাকে মেনে নিচ্ছে ধীরে ধীরে। তুমি বাইরে থেকে যা ফিল করো তা ও ভেতরে বেড়ে উঠছে। ওর মানসিক দিকটা দেখতে হবে এখানে, অনেকটা ইমোশনাল ব্যাপারটা। দ্বিতীয় যেটা, সেটা অনেকটা সিলি, বুঝলে? ও হয়তো তোমাকে জ্বালাতন করতে চাচ্ছে না, ভাবছে তুমি ওর এলোমেলো কষ্ট অনুভূতি দেখে হয়তো গিল্টি ফিল করবে, তাই সবটা লুকিয়ে রাখছে। ডাক্তার দেখলো তৌসিফ মাথা নিচু করে বসে আছে। তিনি ডাকলেন, তৌসিফ, জি। বুঝেছো? হ্যাঁ, কিন্তু কিন্তু ও তো চুপ থাকার মানুষ না। ডাক্তার এবার শব্দ করে হাসলেন, বললেন, বাসায় যাও বাবা, ওকে টাইম দাও, একা সময় কাটাও, বাইরে ঘুরে এসো, বেশি জার্নি না অবশ্যই, মাঝে মাঝে নিজেদের সুবিধা বুঝে এক হও। ও স্ট্রেস ফ্রি মানে বাচ্চাটারা সুস্থ। আর হ্যাঁ, এখনো বমি হয়? এই 2 মাসে একবারও হয়নি আর। আচ্ছা, তবে এই ক্ষেত্রে শেষের দিকে বমি শুরু হতে পারে। তৌসিফ যেন ভদ্র ছাত্রের মতো সবটাই বুঝলো। বাইরে এসে গাড়িতে উঠে আবার নামলো। দুটো ভিক্ষুক দেখেই তাদের কাছে এগিয়ে গিয়ে কিছু দান করলো। নোংরা জামা পরা ছোট্ট বাচ্চাটার গালে হাত দিয়ে আদর দিয়ে কচকচ একটা নোট দিল। বাচ্চাটা হাসলো, সে টাকা চিনে। তৌসিফ গাড়িতে উঠতে উঠতে চাইলো আকাশপানে, বিড়বিড় করে বলল, এর প্রতিদান আমার স্ত্রী সন্তানদের দিও আল্লাহ। বাসায় এসে তৌসিফ ঘুমন্ত অবস্থায় পেল পৌষকে। মুখ হাত ধুতে গিয়ে গোসলি করে ফেললো। পৌষের কপালে হাত বুলিয়ে গালে ঠোঁট ছোয়ালো। এগিয়ে এসে পেটে হাত রাখলো। দুটো বাবু থাকাতে 5 মাসে পেটটা বড় হয়েছে। তৌসিফ পেটে হাত রেখে থম ধরে বসে রইল। ওর গলা ধরে এলো। আস্তে ধীরে তৌসিফ বলল, তোমরা কি জানো তোমাদের পাপা চিন্তায় আছে? অপর পাশ নিশ্চুপ। তৌসিফ আবারও বলল, আজকে ডিল ফাইনাল বাবারা, কিন্তু পাপা কাজে মন দিতে পারেনি। তোমাদের আম্মু কেমন শক্ত আচরণ করছে আমার সাথে, সে কথাবার্তা বলছে না, অথচ শান্তিপ্রিয় মানুষ। আমি অথচ বছরখানিক সময় ধরে তোমাদের আম্মুর কথা ছাড়া আমি চলতে পারি না। আমার বুকটা খালি খালি লাগে, মনে হয় দম আটকে যাবে আমার। তোমাদের আম্মু এটা কেন করেছে? আমার দোষ কোথায়? আমি সাফার করছি। তৌসিফ চুপ করে গেল। তার গলা দিয়ে কথা বেরোচ্ছে না, মনে হচ্ছে কেউ চেপে ধরেছে। আচ্ছা, বাবা হওয়া এত কষ্ট কেন? পেটে না রেখেও তৌসিফ কেমন দুর্বল হয়ে গেল। এমনকি এই কখনো ছিল তৌসিফ যে কথা বলার আগে চোখে পানি জমা হবে, গলা ধরে আসবে? কেন হচ্ছে? ভালোবাসা নামক মঞ্চে কি এমন জাদু আছে যা বশবর্তী করে ফেললো শক্ত পুরুষটাকে? তৌসিফ ওখানেই মাথা রাখলো, চোখ বুঝলো। চোখটা তখন হয়তো মাত্র লেগে আসবে। তৌসিফ মাথায় কারো হাত টের পায়। ধীরে ধীরে শব্দ আসে কানে। উঠুন, এখানে কেন ঘুমিয়েছেন? তৌসিফ চোখ খুলে মাথা তুলল। পৌষ আস্তে করে জিজ্ঞাসা করলো, খেয়েছেন? তৌসিফ মাথা নাড়ে। পৌষ উঠতে চাইলে তৌসিফ আস্তে করে পেছন থেকে সাপোর্ট দিল। পৌষ নিজে নিজে মুখে পানি দিয়ে এলো, বলল, চলুন, আমারও ক্ষুধা লেগেছে। তুমি খাওনি? পৌষ মাথা নেড়ে বলে, নামাজ পড়তেই এত ঘুম এলো? বলেই বেরিয়ে গেল। তৌসিফের রাগ গিয়ে পড়ল নতুন বুয়ার উপর। তার দায়িত্ব ছিল পৌষকে ঠিক সময় খাওয়ানো। দনমনো করতে করতে দিনগুলো যেন পার হচ্ছে না। পৌষ যেন উদাসীন হয়ে উঠছে। পৌষ মাস যেভাবে এবার না বলে না কয়ে চলে গেল, পৌষও ঠিক তেমন কথাবার্তা কমিয়ে একদম নিশ্চুপ হয়ে গেল। আজকাল তার ভাবসাব বোঝা যাচ্ছে না, একদমই চুপ করে গিয়েছে। তৌসিফ কথা বললে শুধু তাকিয়ে থাকবে, যেন ওর কিছু বলার নেই। তৌসিফ ভেতর ভেতর ছটফট করে। পৌষের কথা শুনতে সে এখনও ততটাই উদ্গ্রীব যতটা পূর্বে ছিল। ভালোবাসা মরণ ব্যাধি। এই ব্যাধিতে খুব করে আক্রান্ত তৌসিফ। বাচাল স্বভাবের পৌষকেই তার মনে ধরেছে। এখন যেন এক মরণ জ্বালা তাকে ঘিরে ধরেছে। দরজায় বেল বাজতেই তৌসিফ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ছুটে গেল দরজা খুলতে। আজ অনেক চেষ্টার পর শ্রেয়াকে আনিয়েছে ও। ওদের বাবুটার শরীর খারাপ। তৌসিফ স্বার্থপর হয়ে হেমন্তকে বলেছিল যাতে ও বউ বাচ্চা নিয়ে এখানেই চলে আসে, কিন্তু এটা সম্ভব না। হেমন্তের নাকচ করেছে এই প্রস্তাব। এছাড়া কী বা করার ছিল তার? বোনের বাড়ি বউ নিয়ে এসে থাকা অসম্ভব। দরজা খুলতেই পা দুটোকেও জড়িয়ে ধরায় তৌসিফ নিচে তাকালো। ইনিমিনি ওর 2 পায়ের হাঁটু জড়িয়ে ধরেছে। বিমর্ষ ভঙ্গুর প্রায় তৌসিফের ঠোঁটে হাসি চলে আসে। কোমর ঝুঁকিয়ে ওদের 2 হাতে টেনে নিজের 2 বাহুতে কোলে তুলে সম্মুখে দৃষ্টি দিতেই দেখা গেল ওর 2 চাচি সহ এসেছেন। তৌসিফ ভালোই অবাক হলো। এদের স্বামীরা আসতে দিল। তৌসিফ হাসি মুখে তাদের ভেতরে নিতেই দেখা গেল তাদের পেছনে 2 জন লোক নানান জিনিস নিয়ে দাঁড়িয়ে। প্রথমবার আসায় চাচারা পাঠিয়েছেন। তৌসিফ কাউকে অপমান করলো না। বুয়াদের রাখতে বলে সবাইকে বসালো। শ্রেয়া জিজ্ঞাসা করে, পৌষ কোথায়? ঘুমাচ্ছে। শ্রেয়া থেকে ঘুমন্ত বাচ্চাটাকে কোলে তুলে পুনরায় বলল, রুমে যাও, দেখো না এখন নিজে থেকে উঠবে, ডাকলে আবার মাথা ধরবে এখন।
শ্রেয়া মাথা নাড়ালো, পা বাড়ালো তৌসিফের বেডরুমে। তৌসিফ চোখের ইশারা পেতেই বুয়ারা কাজে লেগে পড়ল। হাতে হাতে নাস্তা বানাচ্ছে তারা। প্রথমবার শ্বশুর বাড়ি থেকে দুজন মুরব্বী এসেছেন। তৌসিফ চৈত্রের পাশে বসে চাচিদের উদ্দেশ্য করে বলল। চাচারা কেউ এলো না যে? বড় চাচি মৃদু হাসার চেষ্টা করলেন, ছোট্ট ঢোক গিলে বললেন, একটু কাজে আটকে, তাই আমরা চলে এলাম দেখতে। পোষ তো গেল না এই কয় মাসে। তৌসিফ ভদ্রভাবে বলল, বাসা থেকে বের হয় না, শুধু ভার্সিটি যাচ্ছে, তাও অল্প সময়ের জন্য। ডাক্তার দেখাতে জোর করতে হয়। বড় চাচি কি বলবেন ভেবে কুল পেলেন না। কিছু কি আদৌ বলার আছে? হঠাৎ ছোট চাচির খোঁচায় তার মনে পড়ল কেন এসেছেন। একটু এদিক ওদিককার কথা বলে সরাসরি বললেন, প্রথম বাচ্চা তো বাপের বাড়িতেই হয়। পোষকে 7 মাসের নিতে চাইছিলাম, এখন তো 5 মাস চলছে। হ্যাঁ। চাচি একটু অপ্রস্তুত হলেন। হ্যাঁ মূলত কিসের জন্য বলল? নিতে দিবে তার জন্যে নাকি 5 মাস চলে তার জন্যে? তৌসিফ অবশ্য পেঁচালো না কিছু, শুয়ে সোজা সাপটা বলল, প্রসাদ যাবে না? মুখের উপর প্রত্যাখ্যান শুনে ভালোই চমকালো চাচিরা। হেমন্ত চুপচাপ বসে, সে জানতো উত্তর এটাই। তৌসিফের মতো পুরুষ বউ ছাড়বে? নিজের মায়ের কথায় তারই যেন হাসি পাচ্ছে। কি আশ্চর্য, এতদিন না খোঁজ না খবর, এখন এলো তো এলো তৌসিফ তালুকদার থেকে বউ চাইছে। বুয়ারা ততক্ষণে একে একে খাবার টেবিলে সাজাচ্ছে। পিহা হেমন্তের পেটে খোঁচা দিয়ে বলল, আপার কাছে যাই। হেমন্ত ইশারায় না বলল। শ্রেয়ার সাথে কিছুক্ষণ একা থাকুক পৌষ। মাহারা মেয়েটা মাতৃত্ব হঠাৎ সামলাতে পারছে না হয়তো। এদিকে আবার শাশুড়িও নেই। হতাশার শ্বাস ফেলল হেমন্ত। তৌসিফ নানান আলোচনা জুড়েছে শালাদের সাথে, চাচিদের এদিক ওদিকের কথা বলছে। এ যেন নতুন এক তৌসিফ দেখলো তারা। সে হাজার কথার মাঝেও হেমন্তের ছোট বাচ্চাটাকে বুকে আগলে রেখেছে। হেমন্তের মায়া হলো। বাবা হওয়ার স্বাদ অতুলনীয়, তাই বলে কেউ এতটা পাগল হয়? তৌসিফ তালুকদারের মতো। শ্রেয়ার কোলে মাথা দিয়ে চুপ করে আছে পৌষ। ঘুম ভাঙল আনুমানিক 10 মিনিট ধরে। চোখ খুলে শ্রেয়াকে কাছে পেয়েছে ও। শ্রেয়া ওর চুলে হাত বুলালো, কাছে বসে কোলে মাথা নিল, গালে হাত রেখে আদর করতে করতে বলল, 5 মাসে আমার কি যে খারাপ লেগেছে পৌষ, মনে হয়েছিল জানটা বেরিয়ে যাবে। নড়চড় শুরু হলে তো কথাই নেই, তোর ভাই তো নড়তে দিত না। তোর এখানে ঝামেলা হচ্ছে? 7 মাস ওই বাড়ি নিতে চাইছে সবাই। কিন্তু আমি তো যাব না। শ্রেয়া হতবাক। পৌষ এটাও জানে না তৌসিফ কি উত্তর দিবে বা দিয়েছে। ও শুধু জানে ও যাবে না। প্রথম প্রথম যতটা বাড়ি যেতে মন চাইতো, এখন ততটা চায় না, বরং চাহিদার কোটা শূন্য। এখন কিছুই যেন ভালো লাগে না। শ্রেয়া মুচকি হাসে বলে, বাহ, জামাই বাড়ি এত ভালো লাগে? হ্যাঁ, এটাই তো আমার বাসা। শ্রেয়া একটু চুপ করে রইল, অতঃপর বলল, তোর কি খারাপ লাগে? আমার যে কি খারাপ লাগতো, ডেলিভারির পরও খারাপ লেগেছে। ও, শ্রেয়াকে বলতে না দিয়ে থামিয়ে দিল পৌষ। জিজ্ঞাসা করলো, ওরা কোথায়? বাইরে। এলো না যে? আম্মা আর চাচি এসেছে। শ্রেয়া যতটা ভেবেছিল তার এক কোনাও প্রতিক্রিয়া দেখালো না পৌষ, বরং উঠতে উঠতে বলল, আচ্ছা দেখা করে আসি। আগে বলবে না নাস্তা দিতে? তৌসিফ ভাই দিয়েছেন। ও। শ্রেয়া অবাক হয়ে লক্ষ্য করলো যতটা সংক্ষিপ্ত করা যায় ঠিক ততটাই সংক্ষিপ্ত পৌষের কথাবার্তা। নতুন মা হবে প্রথম অনুভূতি, কুড়াতে গিয়ে এলোমেলো পৌষ। কোনটা যে তার ভালো লাগছে বা কোনটা খারাপ তাই বুঝতে পারছে না। উলঝানো সবকিছুর মাঝে না পেরে চুপ করে গিয়েছে। শ্রেয়া উঠে ওর পিছনে গেল। পৌষকে দেখে যেন একদমই ভিন্ন লাগছে। মনে হচ্ছে ও থমকে গিয়েছে। মেহেদি, আপনি কি ব্যস্ত? হাতের বইটা রেখে মেহেদি তাড়াতাড়ি উঠে এলো। ঢিলেঢালা পোশাকে সোহা দরজা ধরে দাঁড়িয়ে। মেহেদি ওর হাত ধরল। সোহা পেটে এক হাত দিয়ে ক্লান্ত গলায় বলল, চা খাবেন? তুমি খেতে চাইছো? খাওয়াই যায়, কফি হলে ভালো হয়। একদমই না, এত ক্যাফেইন বেবির ক্ষতি হবে। ছোট বারান্দায় সোহাকে বসে মেহেদি দৌড়ে গিয়ে পানি দিল চুলায়। গ্যাস বাড়িয়ে 2 বলক আনলো পানিতে। চা পাতি অল্প দিয়ে চিনি দিল 2 চামচ। পুনরায় বলক উঠতেই দুধ দিয়ে মিশিয়ে 3 কাপ ঢাললো। 1 কাপ মায়ের কাছে গিয়ে 2 কাপ হাতে বারান্দায় গেল। সোহার হাতে 1 কাপ চা দিয়ে জিজ্ঞাসা করলো, রুটি নেই? ভালো লাগে না? বিস্কুট বা মুড়ি? হুম। মেহেদি হাঁটু গেড়ে সোহার সামনে বসলো। এক হাত সোহার কোলে, মাঝে সাঝে পেটে হাত দিয়ে বলে, আর মাত্র কিছুদিন। হুম। সোফা কি? জি। আমাদের মেয়ে হবে। ছেলে হলে? তাও আলহামদুলিল্লাহ। আপনার মা ছেলে চায়। চাওয়া দোষের না। প্রত্যাশা ভাঙলে কষ্ট পাবেন। মেহেদি চায়ে চুমুক দিয়ে কথাটা যথাসাধ্য এড়িয়ে গেল। তার মেয়ে চায় ছোট্ট একটা রাজকন্যা যে তাকে বাবা ডাকবে।
সোহা চায়ে চুমুক দিয়ে বলল। মেহেদি মৃদু হেসে সোহার পেটে চুমু দিল, বলল, চিনি বেশি হয়েছে? চিনি খাও, চিনি একটা ভালো জিনিস, যত খাবে তত মিষ্টটা আসবে জীবনে। শিক্ষক হয়ে ভুলভাল পড়ান? নিজে যখন বই নিয়ে পড়ে থাকো। খবরদার আমার বই নিয়ে খোঁটা দেবেন না। আপনি জানেন রোদ আদ্রিয়ান এই প্রথম বইয়ের পাতায় এসেছে। আমার কত আদরের ওরা। ওদের সম্পর্কের মতো চিনি মিশ্রিত ভালোবাসা আমাদেরও হোক। ডেলিভারির জন্য কথা বলেছি আজ, একদিন আগে হাসপাতালে যাব, সব গুছিয়ে রাখতে হবে আজ থেকে, সময় তো নেই বেশি। সোহা মুচকি হাসলো। একটা ছোট্ট জানের অপেক্ষা যে খুব শীঘ্রই আসছে। তৌসিফের হতাশা বাড়লো বই কমলো না। এতগুলো মানুষ এলো, এত ঘন্টা থাকলো, লাভ হলো না। পৌষ কারোর সাথে তেমন কথা বললো না। তৌসিফ এখন জিনিসটা পজিটিভভাবে দেখতে পাচ্ছে না। ওর ভেতর থেকে যেন আওয়াজ আসছে যে পৌষ এই প্রেগনেন্সি নিয়ে খুশি না। চাইলেও এটা বাদে কিছু মাথায় আসে না। কথাটা ভাবতেই রাগ হলো ওর। নিজের চুল দুই হাতে খামচে ধরলো। ওর পৌষ নরম মনা, পৌষ রাজি ছিল। ওর হেরে যাওয়া মনের জিতে যাওয়া বাজি এই পৌষ রাত, যার নাম তৌসিফ, ঢোকে নেয়। দুই হাতে মুখ চেপে ধরে তৌসিফ। ক্রমশ তার ভিতর ক্ষয়ে যাচ্ছে। তৌসিফ ভেঙে যাচ্ছে। 5টা মাস দুটো যান নিজের ভেতর নিয়ে কতই না অবলীলা এসে চুপ করে বসে আছে। কেন সে কথা বলবে না? কেন সে আগের মতো আদর করবে না? সোফা ছেড়ে উঠে দাঁড়ালো তৌসিফ। সোজা রান্নাঘরে ঢুকলো। খুব স্বাভাবিক স্বরে বলল, হয়েছে, এবার অন্তত বের হও। পৌষ অল্প করে বলল। শেষ। হাত ধুয়ে বেরিয়ে এলো পৌষ। স্বেচ্ছায় সে এক পদ করে রান্না করে। তৌসিফ কঠোরভাবে না করলেও ডাক্তার বলল ওর যা মন চাই করুক, রান্না করা তেমন কিছু না। তৌসিফের বুঝি মন মানে? এক পদের অনুমতি দিয়েছে শুধু, তাও তৌসিফ সামনে থাকলে। এর মধ্যে পৌষের ভোতা মুখ দেখে বুয়া তাড়াতে হলো। নতুন বুয়ার সাথে ওর বনাবনি হচ্ছেই না। ইদানিং মিনুর সাথে ভাব ভালো। রাতে খেয়ে রুমে গেল তৌসিফ। পৌষের পাশে বসে হাত দুটো ধরলো, চুমু খেলো তাতে। ধীরে জিজ্ঞাসা করলো, তোমার কেমন লাগছে পৌষরাত? বুঝতে পারছি না। একটু কাঁদো, আসে না। মন খুলে হাসো, না হয় ভালো লাগবে। পাচ্ছে না তো। আচমকা পৌষকে অবাক করে দিয়ে তৌসিফ কেঁদে ফেললো। পৌষ অবাক হয়ে গেল। চোখ দিয়ে সমানতালে পানি পড়ছে তৌসিফের। লাল চোখ জোড়ায় শুধুই আকুতি, আর্তচিৎকার। কেন? পৌষের মাথা এলোমেলো হয়ে গেল। তৌসিফ ওর দুই গালে হাত দিয়ে সারা মুখে অনবরত চুমু খেলো। বিড়বিড় করে শুধু বলল, আগের মতো হয়ে যাও পৌষরাত, প্লিজ পৌষরাত, আমাকে আমার পৌষরাত ফেরত দাও। পৌষের বুকে মুখ গুজে চুপচাপ কাঁদছে তৌসিফ। বুকের দিকে ভেজা অনুভব করে পৌষ। ও হতভম্ব বা খাড়া। এক হাত তৌসিফের পিঠে, আরেক হাত মাথায় দিয়ে অস্থির কণ্ঠে বলল, আমার বাবুদের আব্বু কেন কাছে? আপনি কেন কাছেন? কি হলো? কথা বলুন, উঠুন, উঠুন না। কিসের আর উঠাউঠি? দেখা গেল তৌসিফের জ্বর চলে এসেছে। এলাহি এক কাণ্ড ঘটল যেন। বইয়ের প্রেগন্যান্সির সময় চিন্তায় চিন্তায় জামাই অসুস্থ, এটাই হওয়ার ছিল। বাবা হওয়ার সুখ পাওয়ার আগেই তপ্ত দেহে ঘুমিয়ে ওঠে তৌসিফ। আধরাতে পৌষ কি করবে বুঝলো না। কাউকে ডাকতেও দিচ্ছে না। পৌষের নিজেরই ভালো লাগছে না, কিন্তু তৌসিফকে এভাবে দেখে কি নিজের খারাপ লাগা ভুলে গেল। কোনো মতে বাড়তি হওয়া পেট নিয়ে টাওয়েল ভিজিয়ে মুছালো তৌসিফের শরীর। মুখে জোর করে প্যারাসিটামল দিল। বিছানায় এসে কপালে হাত রেখে দেখলো এখনো গরম। পৌষ হাঁপিয়ে উঠেছে। মিনমিন করে বলল, এটা কি হলো? আমার জামাই কেন অসুস্থ? তৌসিফ ওর হাত ধরে শুইয়ে দিল। বুকে নিজের মাথা রেখে এত বড় দেহি মানুষটা হাত পা কুকড়ে ছোট্ট হয়ে গেল যেন। ওর শরীরের উষ্ণতায় পৌষ ঘেমে গেল। প্রচণ্ড অস্থির লাগা শুরু করলো। এদিকে তৌসিফ আবারও কাঁদছে। পৌষ ফোন হাতে তুলল, ডায়াল করলো এক বিদেশি নাম্বারে। পূর্ব আকাশে লাল আভা ফুটতে শুরু করেছে। ধীরে ধীরে কেটে যাচ্ছে অন্ধকার। পুকুর পাড়ে আজ জাল ফালানো হয়েছে। বাড়ির মানুষদের জন্য মাছ তোলা হচ্ছে। সেই সুবাদে ওখানে শব্দ হচ্ছে, মানুষজনের কথা শোনা যাচ্ছে। পৌষ কপাল কুঁচকে চোখ খুলল। তার রাতে ভালো ঘুম হয়নি। তৌসিফ কাল খুব করে জ্বালালো। এখনো গুটিসুটি মেরে বুকে ঘুমাচ্ছে। এত বড় মানুষ এভাবে ঘুমালে কেমন লাগে? পৌষ সরাতে চাইলো, ভাবলো ডাকবে, কিন্তু কেমন একটা মায়া কাজ করলো তার। পৌষ ভাবলো তৌসিফের সাথে কথা বলবে। তৌসিফের মতো মানুষ কেঁদেছে এটা নিশ্চিত করে যে বিষয়টা খুবই জটিল হয়ে গিয়েছে। পৌষ আজ কথা বলবেই। তার ভেতরে অস্বস্তি লাগছে। গত রাতে তৌসিফের ওভাবে কড়া গুমড়ে কান্না তার সহ্য হচ্ছিল না। ভেতরে ভেতরে কেমন যে লাগলো তা পৌষ প্রকাশ করতে পারবে না। তার মনে হচ্ছিল তৌসিফ বোধহয় এখনই মারা যাবে। বড় দেহটা কেমন কুকড়ে গিয়েছিল। পৌষ হাত দিল ওর কপালে। এখনো যথেষ্ট গরম চুলে হাত বুলালো বেশ সময় নিয়ে। একটা মানুষ যে কিনা শক্তপোক্ত চালচলন অনুসরণীয়, সে যদি এমন করে তাহলে কেমন লাগে? পৌষ আস্তে করে ডাকলো, শুনছেন? উঠবেন না? তৌসিফ জবাব দিল না। ও বুকের মধ্যে মুখ গুজে রইল। পৌষের মায়া হলো, ভীষণ মায়া।
কষ্টে তার ভেতর ফেটে যাচ্ছে। আস্তে ধীরে ঠেলে সরালো তৌসিফকে। এমন গভীর ঘুম কোনোদিনই তৌসিফের ছিল না। তার ঘুম পাতলা। পৌষ নড়লে সে নড়ে চড়ে ওঠে। ঠোঁট কামড়ে ধরে পৌষ। এদিক ওদিক তাকে ক্ষুদ্র শ্বাস ফেলে মোটা কম্বল দিয়ে গলা পর্যন্ত ঢেকে দেয় তৌসিফকে। উঠে দাঁড়াতে তার কষ্টই হলো। কোমর ধরে গিয়েছে যেন। মুখ ধুয়ে একটু বারান্দায় আসতে ঠান্ডা বাতাসে দেহপ্রাণ জুড়িয়ে যাওয়ার জোগাড় হলো তার। এটা শীতের নয়, বরং আগত বসন্তের বাতাস। পৌষ ভালো লাগলো, যদিও বসন্ত কোনোদিনই তার পছন্দের তালিকায় ছিল না। বসন্ত আসা মানে শীতের বিদায়। শীত ভালোবাসা মানুষগুলোর কাছে বসন্ত যেন এক আতঙ্ক। সে আসা মানেই শীত পোটলা বেঁধে চাঁদের দেশে পালাবে। একদম ধরাছোঁয়ার বাইরে, যাকে হাতছানি দিয়ে ডাকলেও কাছে আসবে না, ধরা দিবে না। মাছ ধরার ওখানে দাঁড়িয়ে তদারকি করছে তৌফিক তালুকদার। পৌষ মুখ ঘুরিয়ে চলে গেল। রান্নাঘরে এসে ফুরফুরে মেজাজে গরুর গোস্ত কষালো, একদম ঝাল করে। তৌসিফের জ্বর, এখন ঝাল খেলে কিছুটা ভালো লাগবে। বুয়াকে পরোটা বানাতে বলে দারোয়ান দিয়ে ডাক্তার ডাকালো। কেন জানি পৌষ যা করছে সবটা শান্তভাবেই করছে। অন্য সময়ের মতো ছটফট তার মাঝে দেখা যাচ্ছে না। এটা কি মাতৃত্বকালীন আসা কোনো পরিবর্তন, নাকি পৌষ দমিয়ে রাখা অনুভূতি? পৌষ বুঝে না। ডাক্তার দেখেই জানালেন জ্বর 100-র উপর। মাথায় পানি দিতে বলে ঔষধ দিলেন লিখে। পৌষ স্বাভাবিকভাবেই আড়ালে ছিল। সবটা শুনল সে। অতঃপর ফোঁস করে শ্বাস ফেলল। এই ব্যাটাকে শিক্ষা দিতে মানুষ আনাচ্ছে পৌষ। একা পেয়ে পৌষকে অনেক জ্বালাচ্ছে সে। এখন কি তার অসুস্থ থাকার লজ্জা করা উচিত তার? তৌসিফের মাথায় এতক্ষণ পানি ঢেলেছে পৌষ। জামাইয়ের সেবা করতে তার এবার রাগ উঠছে। সে সেবা করছে, এদিকে তৌসিফ ফুপিয়ে উঠছে খানিকক্ষণ পরপর। এই আচরণের মানে কি? আচমকা পৌষ থমকে গেল যখন গুঙিয়ে উঠে তৌসিফ তার মাকে ডাকলো। পৌষের ভেতর চুরমার হয়ে এলো। তার মা নেই, মা বলতে কাউকে মনেও নেই। তাড়াতাড়ি তৌসিফের মাথাটা ওর বুকে জড়ালো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।